নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, রাতের যন্তর মন্তর আরো কঠিন হয়ে উঠেছে, আরো দৃঢ় হয়ে উঠেছে। তার কারণ যা খবর উঠে আসছে, সন্ধ্যের পর থেকেই কিন্তু যন্তর মন্তরে আবারও বেশ খানিকটা উত্তপ্ত হয়ে ওঠে সম্পূর্ণ পরিস্থিতি এবং সম্পূর্ণভাবে পুলিশ আবারও লাঠি চার্জ করতে শুরু করে, কাঁদানে গ্যাস ছুটতে শুরু করে এবং সেটা আচম্বিতেই হতে থাকে। এবং হঠাৎ করে কিছু সাদা পোশাকের পুলিশ, যেমন গত 20শে জুলাই আমরা দেখতে পেয়েছিলাম, ঠিক তেমন ভাবে কিছু অজ্ঞাত পরিচয়ের মানুষ তারা হঠাৎ করে এই ছাত্রছাত্রীদের মধ্যে ঢিল ছুটতে শুরু করে, পাথর মারতে শুরু করে এবং সেখান থেকেই দুপক্ষের মধ্যে একটা ধস্তাধস্তি এবং তার পরবর্তীতে পুলিশ সম্পূর্ণ বিষয়টাকে কন্ট্রোল করার জন্য যা খবর উঠে আসছে, প্রাথমিকভাবে লাঠিচার্জ করে এবং অবশ্যই তার পরবর্তীতে একদম রাত্রিবেলায়, তখন প্রায় 10টার পরবর্তী সময়ে তারা কিন্তু একদম সরাসরি কাঁদানে গ্যাস পর্যন্ত ছড়ে তেমন খবর উঠে আসছে। বহু মানুষ আরো এসে যুক্ত হচ্ছেন 20শে জুলাইয়ের আন্দোলনের পরবর্তীতে। সরকার হয়তো ভেবেছিল যে এই আন্দোলন সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, কিন্তু তা হয়নি। উল্টো দিকে সম্পূর্ণ বিষয়টা যেটা হয়েছে, আরো মানুষ যুক্ত হচ্ছেন এবং শুধু যন্তর মন্তর দিল্লি সেটুকু জায়গাতেই বিষয়টা কিন্তু আর সীমাবদ্ধ নেই। এর পরবর্তীতে সারা দেশ জুড়ে, মুম্বাইতে, লখনৌতে, দেহরাদুনে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু জেন জিদের যে প্রোটেস্ট, কোনো ধরনের কোনো পতাকা ছাড়া, কোনো ধরনের কোনো সংগঠন ছাড়া, একদম দেশের পতাকা নিয়ে তারা কিন্তু যে প্রোটেস্টে নামছে, সেটা তীব্রতর হচ্ছে প্রতি মুহূর্তে। এবং অবশ্যই এই মুহূর্তে কিন্তু কোথাও গিয়ে সরকার ব্যাকফুটে, এটা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তার কারণ মিডিয়েটর হিসেবে বারংবার সামনে আসছেন জেপি নাড্ডা, স্বাস্থ্যমন্ত্রী, এবং তিনি গিয়ে সোনাম ওয়াংচুকের সঙ্গে গতকাল দেখা করেছেন এবং তার পরবর্তীতে সোনাম ওয়াংচুক তার 25তম দিনে অনশনে থাকা অবস্থায় তিনি একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন এবং সেখানে তিনি বলেছেন, আমি অনশন ভাঙতে পারি। দেশের মন্ত্রীরা এসে আমাকে অনশন ভাঙার কথা বলেছেন, আমি অনশন ভাঙতে পারি, কিন্তু আমার তাতে শর্ত আছে, যেখানে পুলিশ আর কোনো মতেই ছাত্রছাত্রীদের উপর লাঠি বর্ষণ করবে না। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ যেটা, যে সমস্ত ছাত্রছাত্রীদের উপর এফআইআর করা হয়েছে, সেই সমস্ত এফআইআর পরবর্তীতে আর তারা এগিয়ে নিয়ে যাবে না। যে শান্তিপূর্ণ প্রোটেস্ট ছাত্রছাত্রীরা দেখিয়েছে, একদম কোট আনকোট তিনি বলেছেন শান্তিপূর্ণ প্রোটেস্ট ছাত্রছাত্রীরা দেখিয়েছে, তার পরিপ্রেক্ষিতে কখনোই পুলিশ আর কোনো ধরনের কোনো অ্যাকশন নেবে না, তাহলে আমি আমার অনশন ভাঙতে পারি। शासक दल के मंत्री भी आए और सांसद लगभग 65 के हस्ताक्षर और यहाँ आकर अपील कर रहे हैं कि मैं अनशन तोड़ूं और वापस देश सेवा में लग जाऊं। मगर मैं सरकार से विनती करता हूं कि वो और ऐसे ताकत बल का प्रयोग न करें बच्चों पर। और दूसरी बात, उन पर आरोप और एफआईआर, जिससे कि उन्हें सताया जा सके जेल या पुलिस द्वारा, ये न करने की मुझे आश्वासन चाहिए। और वो आश्वासन अगर जल्द मिल जाए तो मैं आप सबके और जो नेतागण यहाँ पर आए उनकी बातों का इज्जत करते हुए अनशन आज ही तोड़ूंगा। मगर अगर ऐसा कोई आश्वासन नहीं आए तो बदकिस्मती से मुझे ये अनशन जारी रखना पड़ेगा। जय हिंद। কিন্তু সরকারের পক্ষ থেকে তেমন কোনো ধরনের কোনো সিদ্ধান্তের কথা কিন্তু জানানো হয়নি। আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছিলাম যে অমিত শাহের সঙ্গে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দেখা করেছেন, সেটাকে নিয়ে বৈঠক হয়েছে, তেমন খবর উঠে এসেছিল। কিন্তু তার মানেই যে মোদী সরকারের ইস্তফা হয়ে যাবে কিংবা ধর্মেন্দ্র প্রধান তার পদ থেকে সরে যাবেন, তেমন কিন্তু ভাবার কোনো জায়গা নেই। তার কারণ ধর্মেন্দ্র প্রধান এই সামগ্রিক বিষয়গুলো যখন হচ্ছে, তখন 22শে জুলাই ধর্মেন্দ্র প্রধান দেশের শিক্ষামন্ত্রী, তিনি বিভিন্ন রাজ্যের শিক্ষামন্ত্রীদের ডেকে নিয়ে একটা বৈঠক করছেন এবং সেই বৈঠক থেকে তিনি প্ল্যানিং করছেন যে আগামী আগস্ট মাস, আগামী সেপ্টেম্বর মাস, আগামী অক্টোবর মাসে বিভিন্ন যে শিক্ষা দপ্তরগুলো, সেগুলোতে কিভাবে কাজ হবে, সিলেবাস কি থাকবে, পরবর্তীতে কি কি চেঞ্জ করতে হবে। আচ্ছা, আপনারা ভাবুন তো, যদি কোনো শিক্ষামন্ত্রী তিনি জেনে থাকেন, তাকে এটা যদি একদম হাই কমান্ড থেকে জানানো হয়ে থাকে যে তাকে সরিয়ে দেওয়া হবে, তাহলে সেই শিক্ষামন্ত্রী কি তার পরবর্তী প্ল্যানিং গুলো নিয়ে আর কোনোভাবে চর্চা করবেন রাজ্যের শিক্ষামন্ত্রীদের সঙ্গে? এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মোদী সরকারের যে সত্যি
সত্যি সত্যি কোনো ইস্তফা হয় না, সেটা হয়তো কোথাও গিয়ে রাজনাথ সিং বলেছিলেন 2015 সালে, কিন্তু অবশ্যই সেটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। সুতরাং কোথাও সম্পূর্ণ বিষয়টা এই মুহূর্তে মোদী সরকার সামাল দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটাই পন্থা বেছে নিচ্ছে, যে সোনাম ওয়াংচুককে যে কোনো পদ্ধতিতে তারা একটা খাওয়ানোর চেষ্টা করছে, অনশন ভাঙানোর চেষ্টা করছে। মিডিয়েটর হিসেবে কাজ করছেন জেপি নাড্ডা, এবং জেপি নাড্ডা সোনাম ওয়াংচুকের সঙ্গে আলাদা কথা বলছেন, অন্যদিকে ককরোচ জনতা পার্টির সঙ্গে আলাদা কথা বলতে চাইছেন। তার কারণ দিল্লি পুলিশের মাধ্যমে ককরোচ জনতা পার্টিকে একদম জানানো হয়েছিল যে ককরোচ জনতা পার্টির প্রবক্তাদের সঙ্গে আবারও জেপি নাড্ডা কথা বলতে চান, এবং তিনি ডেকে পাঠিয়েছেন তাদেরকে তার বাড়িতে। ঠিক আগের দিন যেমন 20শে জুলাই যেমন ডেকে পাঠিয়েছিলেন প্রথমবার তার বাড়িতে, ঠিক সেই রকম পদ্ধতিতে আবারও তার বাড়িতে তিনি কথা বলতে চান, ডেকে পাঠিয়েছেন। কিন্তু এবার ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে অন্য ধরনের একটা সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। সেই সিদ্ধান্তে সৌরভ দাস, ককরোচ জনতা পার্টির প্রবক্তা, তিনি বলেন যে আমরা কোনো মতেই আর কারোর বাড়িতে কথা বলতে যাব না, যন্তর মন্তরে দেশের মিনিস্টারকে আসতে হবে, এবং আমরা মেনে নিতে পারি যে যন্তর মন্তরে আসতে তার কোনো ধরনের কোনো অসুবিধা আছে, সিকিউরিটি পারপাস তিনি দেখাতেই পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার বাড়িও নয়, যন্তর মন্তর নয়, কনস্টিটিউশন ক্লাব সেই রকম কোন একটা জায়গায় আমরা গিয়ে আপনার সঙ্গে কথা বলতে রাজি রয়েছি। सुबह फिर से पुलिस वाले हम लोगों के पास रीच आउट किया, उन लोगों ने बोला कि जेपी नड्डा जी हम लोगों से बात करना चाह रहे हैं, तो उनके घर बुलाया। हमने सरासर मना कर दिया कि हम लोग किसी के घर नहीं जा रहे, हम लोग किसी के ऑफिस नहीं जाएंगे। जनता का दरबार यहाँ लगा हुआ है, जनता के बीच आना चाहिए मिनिस्टर्स को। अगर उनको बात करनी है तो बातचीत जंतर मंतर पे होगी, लेकिन हम भी पढ़े लिखे लोग हैं, तो हम लोगों ने सोचा कि अगर उनको डर है कि यहाँ पे कोई सिक्योरिटी सिचुएशन हो जाए, तो इससे कोई न्यूट्रल प्लेस जंतर मंदिर के आसपास में हम लोग मिल सकते। এবার অবশ্যই কিন্তু তার পরবর্তীতে সরকারের পক্ষ থেকে জেপি নাড্ডার মধ্যে দিয়ে আর কোনো ধরনের কোনো কথা আমরা শুনতে পাইনি। জেপি নাড্ডা একটা প্রেস কনফারেন্স করেছেন গতকাল, এবং সেই প্রেস কনফারেন্স থেকে তার মূল যে উদ্দেশ্যটা, তিনি বলেন যে সোনাম ওয়াংচুকের শারীরিক যে দুর্বলতা দেখা দিয়েছে, তাই জন্য আমরা চাইছি, ইতিমধ্যেই তিনি অবশ্যই অনেকটা দুর্বল হয়ে গিয়েছেন, তাই জন্য তিনি এক্ষুনি ফাস্টিং ছেড়ে দিন, অনশন ছেড়ে দিন, হাঙ্গার স্ট্রাইক ছেড়ে দিন, এবং তার পরিবর্তে আমরা অবশ্যই কথা বলতে রাজি রয়েছি ককরোচ জনতা পার্টির সঙ্গে। কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাটা যেটা, ককরোচ জনতা পার্টি এবং সোনাম ওয়াংচুকের যে এন্টিটি, সেটা কি আলাদা হয়ে গেল? তাদের যে পরিচিতি, তাদের যে জায়গাটা, সেটা কি আলাদা হয়ে গেল? এতদিন ধরে তো ককরোচ জনতা পার্টির মঞ্চেই সোনাম ওয়াংচুক অনশন করছিলেন, এবং তাদের উঠানো যে দাবি, সেটার ভিত্তিতেই তো সোনাম ওয়াংচুক অনশনটা করছিলেন প্রথম দিন থেকে। যখন ককরোচ জনতা পার্টি একদম রাস্তায় নেমেছে, 6 জুন ডেটটা ছিল, সেদিনও তো সোনাম ওয়াংচুক এসেছিলেন, হাতে গোলাপ ফুল নিয়ে পুলিশকে দিয়েছিলেন। সেই সমস্ত ছবিগুলো আপনার হাতের সামনে আমরা প্রেজেন্ট করেছিলাম। তো সেই দিন থেকেই তো একদম সরাসরি সোনাম ওয়াংচুক ককরোচ জনতা পার্টির সাপোর্টে চলে এসেছেন। তাহলে এখন এই মুহূর্তে ককরোচ জনতা পার্টির সঙ্গে আলাদাভাবে কথা বলতে হচ্ছে, এবং সোনাম ওয়াংচুকের সঙ্গে আলাদাভাবে কথা বলতে হচ্ছে, সেই জায়গাটা তৈরি হচ্ছে কেন? এবং গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাই, যেটা দিয়ে শুরু করলাম, যে 20শে জুলাইয়ের আন্দোলনটা সম্পূর্ণভাবে কিন্তু শেষ হয়ে গিয়েছে, সেটা ভাবলে সরকার ভুল করবে। কারণ বহু মানুষ প্রতিনিয়ত কিন্তু যন্তর মন্তরে আসছেন, এবং এখন ভিড় ক্রমাগত বাড়ছে, এবং পুলিশ যত লাঠিচার্জ করছে, দেশের জেন জি তারা বিভিন্ন স্টেট থেকে যাচ্ছেন, কেউ কলকাতা থেকে যাচ্ছেন, কেউ মহারাষ্ট্র থেকে যাচ্ছেন, কেউ পাঞ্জাব থেকে যাচ্ছেন, এই ধরনের ছবিগুলো উঠে এসছে। এবং অবশ্যই প্রাথমিকভাবে একটা কথা উঠেছিল যে ফান্ডিং কোত্থেকে পাচ্ছে এরা, এখন কিন্তু যেটা দেখা যাচ্ছে, অদ্ভুতভাবে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকে রীতিমতন সোশ্যাল মিডিয়াতে সেই স্ট্যাটাস গুলো হয়তো আপনারা দেখছেন, যে সারা দেশ থেকে বিভিন্ন মানুষজন সুইগি, জোম্যাটো, বিভিন্ন যে ফুড ডেলিভারি অ্যাপ গুলো রয়েছে, তাদের মাধ্যমে খাবার পাঠিয়ে দিচ্ছেন, এবং ঠিকানা হয়ে দাঁড়িয়েছে যন্তর মন্তর, এবং সেখানে ককরোচ জনতা পার্টির প্রোটেস্ট। অর্থাৎ ডেলিভারি বয়দের বলা থাকছে যে আপনারা এই খাবারগুলো সেখানে গিয়ে যে কোনো প্রোটেস্টারদেরকে দিয়ে আসুন। এরকম শয়ে শয়ে মানুষ খাবার পাঠাচ্ছেন, মানুষ জল পাঠাচ্ছেন, শুধুমাত্র দেশ থেকে তেমন নয়, দেশের বাইরে থেকেও। সুতরাং কোথাও গিয়ে আন্দোলন কিন্তু ইমিডিয়েটলি যে থেমে যাবে, তার কোনো ধরনের কোনো এই মুহূর্তে কিন্তু আমরা পূর্বাভাস দেখতে পাচ্ছি না। এবং অন্যদিকে
একদম সরাসরি যে ধর্মেন্দ্র প্রধান তার ইস্তফাটা নিয়ে নেওয়া হবে সেরকমও কোনো ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি না। ধর্মেন্দ্র প্রধান তার নিজের ছন্দে একদম সরাসরি সংসদে আসছেন, সংসদ থেকে হাসি মুখে বেরোচ্ছেন এবং তার পরবর্তীতে তিনি তার দপ্তরের কাজ করবার জন্য একদম সরাসরি বিভিন্ন রাজ্যের যারা শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে শিক্ষানীতি নিয়ে কথাবার্তা বলছেন, মিটিং করছেন, সেই ছবিগুলো উঠে আসছে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। যেভাবে রাত্রিবেলায় একদম স্টুডেন্টদের উপর আবারও একদম লাঠিচার্জ করা হয়েছে, কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে বলে খবর উঠে আসছে, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? ধর্মেন্দ্র প্রধান পরবর্তী দিনে প্ল্যানিং করছেন, অর্থাৎ তাকে কি সরানো হবে না এটা তিনি জেনে গিয়েছেন। সেই জায়গাটা যদি হয় তাহলে এই স্টুডেন্টদের আন্দোলন সেটার কি হবে পরবর্তীতে? অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আপনাদের সামনে রাখলাম, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।